আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে এটিমালা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত ইরান আমেরিকা। দেশটিতে বোমা হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের। শুক্রবার ইসলামাবাদে ওয়াশিংটন তেহরান আলোচনা। জুলাই অভ্যুত্থানে হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন কারাগারে। গুমকে মানবতাবিরোধী অপরাধ অন্তর্ভুক্ত করে সংসদের ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস। সারা দেশে হামের উপসর্গ আক্রান্ত হয়ে 11 শিশু মৃত্যু। টিকার মাধ্যমে 80 থেকে 90% হাম প্রতিরোধ সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। এবং ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের হার, অন্য ম্যাচে যোগ করা সময়ের গোলে জিতল আর্সেনাল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। শুরুতেই ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও আমেরিকা। তেহরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে তাদের শর্ত মেনে নিয়েছে ওয়াশিংটন, তাই তারা অস্ত্রবিরতিতে যাচ্ছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধে ইরানের ধ্বংসযজ্ঞ চালানো থেকে সরে এসেছেন তিনি। তবে হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচলের শর্তে 2 সপ্তাহের জন্য তেহরানে বোমা হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের নিয়ন্ত্রণ থাকবে তাদের সেনাবাহিনীর হাতে। ওদিকে মধ্যপ্রাচ্যে অস্ত্রবিরতির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় দরপতন দেখা গেছে, আর ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে শেয়ার বাজার। আরও জানাচ্ছেন আদিপ মোহাম্মদ। বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ সভ্যতা পারস্যকে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি সময় বেঁধে দিয়েছিলেন বাংলাদেশ সময় বুধবার ভোর 6টা পর্যন্ত। গোটা বিশ্ব যখন চরম উদ্বেগ উৎকণ্ঠার মাঝে, ঠিক কিভাবে ইরানি সভ্যতাকে মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলবেন ট্রাম্প, কোন ধরনের বোমা ব্যবহার করবেন, ঠিক তখনই খবর এলো অস্ত্রবিরতিতে রাজি হয়েছে বিবদমান 2 পক্ষ। ট্রাম্পের আলটিমেটামের মুখে মঙ্গলবার সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 2 সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব রাখেন। এর মাঝে উভয় পক্ষকে আলোচনায় বসতে পরামর্শ দেন তিনি। দিনভর পর্দার আড়ালে নানা দেন দরবারের পর ঘোষণা এলো পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও আমেরিকা। তেহরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে তাদের শর্ত মেনে নিয়েছে ওয়াশিংটন, তাই তারা অস্ত্রবিরতিতে যাচ্ছে। ওদিকে ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছেন শেহবাজ শরীফ এবং দেশটির ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধে ইরানে ধ্বংসযজ্ঞ চালানো থেকে সরে এসেছেন তিনি। তবে হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচলের শর্তে 2 সপ্তাহের জন্য তেহরানে বোমা হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন। সূত্রের বরাতে সিএনএন অবশ্য বলছে এই যুদ্ধবিরতিতে ঠিক খুশি হতে পারেনি ইসরায়েল। তেল আবিব থেকে জানানো হয়েছে ওয়াশিংটনের নির্দেশনা মেনে চলবে তারা। তবে ইরান ও ইসরায়েল উভয় পক্ষ দাবি করছে এখনও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের নিয়ন্ত্রণ থাকবে তাদের সেনাবাহিনীর হাতেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন যুদ্ধবিরতি নয়, এর সমাপ্তি চায় ইরান। ওদিকে আসছে শুক্রবার ইসলামাবাদে আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসবেন বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে অস্ত্রবিরতির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় দরপতন দেখা গেছে। যুদ্ধ শুরুর সময়ে ব্যারেল প্রতি $70 দাম ছিল যেই তেলের,
তা গত কয়েকদিন ধরে শতাধিক ডলার ছাড়িয়ে কেবল উপরের দিকেই উঠছিল। বুধবার সকালে ব্র্যান্ড ক্রুড অয়েলের বেঞ্চমার্ক $90 আশপাশেই ঘুরছে, আর বিশ্বজুড়েই ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে শেয়ার বাজার। আদিব মোহাম্মদ, ATN বাংলা। জুলাই অভ্যুত্থানে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মামলা তদন্তকারী কর্মকর্তা 2 দিনের রিমান্ড চাইলে আদালত তা নামঞ্জুর করে এই আদেশ দেন। এর আগে গোয়েন্দা কার্যালয় থেকে দুপুরের দিকে তাকে আদালতে নেওয়া হয়। সোমবার রাতে তাকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। রিপোর্ট করছেন তৌহিদুর রহমান তুহি। কড়া নিরাপত্তায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। জুলাই অভ্যুত্থানে লালবাগ থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে তার 2 দিনের রিমান্ড চাই মামলার তদন্তকারী কর্মকর্তা। এদিকে অসুস্থতার কারণ দেখিয়ে রিমান্ডের বিরোধিতা করে শিরিন শারমিনের জামিন চান তার আইনজীবী। দুপক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উনি নারী, উনি জামিনযোগ্য, জামিন পেতে পারে, সেটেল প্রিন্সিপাল অফ ল, এবং উনি অসুস্থ। সবার সাবমিশন শুনে ওয়াজ প্লিজ টু রিমান্ড ক্যান্সেলের যে আবেদনটি মঞ্জুর করেছেন, ওনাকে ডিভিশন দিয়েছেন। যে সবচেয়ে বেশি শেখ হাসিনাকে সহযোগিতা করেছে, সে 5 আগস্টের পর সে আত্মগোপনে চলে যায়। তাকে সেই আত্মগোপন অবস্থা থেকে পুলিশ গ্রেপ্তার করে, রিমান্ডে না দিয়ে, এবং তার যে জামিন চাওয়া হয়েছিল দরখাস্ত নাম মঞ্জুর করেন। সরকার পক্ষে যে রিমান্ড দরখাস্ত সেটাও নামঞ্জুর করা হয় এবং তাকে CW মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। 24শে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যান সাবেক স্পিকার শিরিন শারমিন। দীর্ঘ 20 মাস লোকচক্ষুর আড়ালে থাকা জাতীয় সংসদের সাবেক এই স্পিকার অনেকটা নাটকীয়ভাবে আটক হন ধানমন্ডির নিজ বাসা থেকেই। মধ্যরাতে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট সংসদ ভবন এলাকার নিজ বাসভবন থেকে বের হয়ে আত্মগোপনে চলে যান তিনি। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2রা সেপ্টেম্বর পদত্যাগ করেন সাবেক এই স্পিকার। জুলাই গণ অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর মধ্যে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় সাবেক এই স্পিকার ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করে তার পরিবার। এ মামলায় কারাবন্দী রয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। শিরিন শারমিন চৌধুরী রংপুর 6 আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। তৌহিদুর রহমান তুহি, ATN বাংলা, ঢাকা। গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী সংসদে পাশ হয়েছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সংশোধনীয় বিল উপস্থাপন করলে তা পাশ হয়। অধিবেশনের প্রশ্ন উত্তর পর্বে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল রয়েছে। গত 1 মাসে অবৈধভাবে মজুত করা 40 লাখ মেট্রিক টন জ্বালানি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 10ম দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 2026-এর সংশোধনী পাশ হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এতে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে যুক্ত করা হয়েছে আইনে। এটি এমন একটি বিল যে বিলের মধ্যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির ডেফিনেশনের মধ্যে গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি এমন একটি বিল যে বিলের মাধ্যমে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। সেই কারণে মাননীয় স্পিকার, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। এছাড়া এক প্রশ্নের জবাবে খনিজ সম্পদ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। দাম বৃদ্ধির প্রয়োজন হলে মন্ত্রিসভায় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিজেল মজুদ 1,64,644 মেট্রিক টন, অকটিন 10,500 টন, পেট্রোল 16,000 টন, 40,48,456 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সংসদে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। রাষ্ট্রপতির ভাষণের উপর দেয়া ধন্যবাদ বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ক্যাপ্টেন ছিলেন তারেক রহমান। জুলাই আগস্টের আন্দোলন ছাত্র জনতার সাথে আমরা সবাই ছিলাম। ট্রফি আমরা কারো কাছে নিতে যাইনি। ক্যাপ্টেনকে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস চিনে, এই কারণে উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে মাননীয় স্পিকার। এছাড়াও এদিন হাওর ও জলাধার সংরক্ষণ আইন সহ বেশ কয়েকটি আইন সংসদে পাশ হয়েছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি তেল সরবরাহে সরকারের নানা প্রতিশ্রুতির পরও আতঙ্ক কাটছে না গ্রাহকদের মাঝে। পাম্পের সামনে লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো তেল, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এদিকে গ্রাহকদের চাহিদা মতো তেল দিতে গিয়ে হিমশিম অবস্থায় পাম্প মালিক ও কর্মচারীদের। সংকট মোকাবেলায় ফুয়েল কার্ডে পরামর্শ পাম্প মালিক অনার্স অ্যাসোসিয়েশনের। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফিলিং স্টেশন ঘুরে দেখছেন সহকর্মী তহিদুর রহমান নিশান। নিশান, বিশ্ববাজারে তেলের দাম কমেছে এবং এটার ফলে ঢাকার পাম্পগুলোতে এর কোনো প্রতিফলন কি দেখছেন, একটু জানান। ধন্যবাদ মারিয়া। আজকে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির 40তম দিন এবং অবশেষে আজকে যুদ্ধের যেই দুটি দেশ আমেরিকা এবং ইরান, দুটি দেশেই সম্মত হয়েছেন কিছুদিনের জন্য যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য। এবং সেই যুদ্ধবিরতি শুরু হওয়ার সাথে সাথে আসলে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। কিন্তু বৈশ্বিকভাবে জ্বালানি তেলের দাম কমতে শুরু করলেও আমাদের রাজধানীর যেই জ্বালানি ক্রাইসিসটি শুরু হয়েছিল মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির ফলে, সেটি আসলে এখনো সেই চিত্র পাল্টেনি। আমরা এখন একটি পেট্রোল পাম্পের সামনে আছি আসাদ গেটে। সেখানে অপেক্ষমান একজন গ্রাহককে যদি আমরা জিজ্ঞেস করি, আপনি আসলে কতক্ষণ যাবত এই লাইনে দাঁড়িয়েছেন একটু যদি বলতেন। আমি কালকে সকালে 11টা লাইনে লাগাইছি। জি, সকালে 11টা লাগাইছি, এখন পর্যন্ত তেল পাই নাই। জি, সকালে 11টা, কালকে সকালে 11টায়। কত ঘন্টা হলো? 20 ঘন্টা পার হয়ে গেছে। হ্যাঁ, তাও আমি এখনো তেল পাইনি। আমি মারিয়া, যেমনটি শুনছিলেন একজন গ্রাহক বলছিলেন, আমরা যদি একটি দীর্ঘ লাইনটি দেখানোর চেষ্টা করি, এই লাইনটি আসলে গাড়ির লাইনটি আসাদ গেট থেকে শুরু হয়ে একদম আমরা দেখেছি যে বিজয় সারণী পর্যন্ত গিয়েছে, জিয়া উদ্যানের সামনে গিয়ে পুরো লাইনটি গিয়ে ঠেকেছে। এখান থেকে বিজয় সারণীর দূরত্ব প্রায় 1 কিলোমিটারের উপরও। এই রাস্তাটুকু পুরোটাই এই গাড়ি দিয়ে ভর্তি। এবং এর আগে আমরা রাজধানীর আরেকটি ফিলিং স্টেশনের সামনে দিয়ে ঘুরে এসেছি, যেখানে ট্রাস্ট ফিলিং স্টেশন, সেটি বিজয় সারণীতে অবস্থিত এবং সেটির লাইনও সেখান থেকে শুরু করে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত গিয়ে ঠেকেছে। তো মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আজকে কিছুটা কমে গেলেও এবং তেলের দাম বৈশ্বিকভাবে কমলেও রাজধানীর পাম্পগুলোতে তার চিত্র প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। কারণ এই দীর্ঘ লাইন যেটি আমরা গত 1 মাস যাবত দেখতে পাচ্ছি, সেটির চিত্র প্রায় একই রকম রয়েছে এবং সারা রাত ব্যাপী গ্রাহকেরা অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য, জ্বালানি তেল নেওয়ার জন্য। তো এই ছিল রাজধানীর পাম্পগুলো থেকে সবশেষ চিত্র। মারিয়া। নিশান, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আবার আপনার সাথে আমরা সংযুক্ত হব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জাতীয় সংসদ ভবনে এই সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই কথা জানান। সভার শুরুতেই প্রধানমন্ত্রী সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া সভায় বিভিন্ন বিল ও প্রস্তাবনা পর্যালোচনা করা হয়। আলোচনা হয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও। হামে আক্রান্ত হয়ে এবং রোগের উপসর্গ নিয়ে আরও 11 শিশু মারা গেছে। সবশেষ 24 ঘন্টার প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই টিকাদান নিশ্চিতের পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতাল নেওয়ার পরামর্শ তাদের।
টিকার মাধ্যমে 80-90% হাম প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। শতভাগ ছোঁয়াচে এই রোগের উপসর্গ হিসেবে নিউমোনিয়া, ডায়রিয়া, খিঁচুনি বা বমি ভয়াবহ রূপ নিলে দরকার হবে আইসিইউ। এছাড়া সাধারণ হামের রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ইউনিটে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। 3 দিনের সফরে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধীর আন্তর্জাতিক বিমানবন্দরে তা পৌঁছালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা তাদের স্বাগত জানান। এই সফরে ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক সহ নানা বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন তারা। এর পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠকের কথা। এই সফরে ভিসা, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা ও বাণিজ্যের ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার, অভিন্ন নদীর পানি বন্টন, জনগণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়গুলো আলোচনা হতে পারে। গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এই প্রথম বাংলাদেশের কোনো মন্ত্রী ভারত সফর করেছেন। দিল্লি সফর শেষে 9 এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করে একই উড়োজাহাজে মরিশাসে যাবেন। 11 ও 12 এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে ইন্ডিয়ান ওয়াশন কনফারেন্সে যোগ দেবেন তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে বায়ার্ন মিউনিখের কাছে 2-1 ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে যোগ করার সময়ে দেওয়া একমাত্র গোলে স্পোর্টিয়ার বিপক্ষে জয় পেয়েছে আর্সেনাল। পরাগ আরমানির রিপোর্ট। দীর্ঘ 14 বছর পর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। তাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়ালকে 2-1 ব্যবধানে হারিয়ে এগিয়ে গেল জার্মান ক্লাবটি। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বায়ার্ন মিউনিখ। তবে একের পর এক আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। অবশেষে 41 মিনিটে সার্জে গ্যানেব্রির কাছ থেকে বল পেয়ে বাভারিয়ানদের এগিয়ে দেন লুইস দিয়াজ। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই মাইকেল অ্যালিসের কাছ থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার 49তম গোল। খেলার 74 মিনিটে কিলিয়ান এমবাপ্পে একটি গোল শোধ করলেও রিয়াল মাদ্রিদের পরাজয় ঠেকাতে পারেননি। এদিকে স্পোর্টিং এর মাঠে প্রবল প্রতিরোধের মুখে পড়েছিল ইংলিশ জায়ান্ট আর্সেনাল। তবে শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় কাই হাভার্টসের দেয়া একমাত্র গোলে জয় নিয়ে দেশে ফিরেছে গানাররা। পরাগ আরমান, এটিএন বাংলা। আমেরিকা ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে দেশে আসা যাওয়া নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করেছে গ্লোবাল ট্রাভেলস। সিটির জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সিইও শামসুদ্দিন বশির বর্তমান সময়ে বাংলাদেশ ভ্রমণের সার্বিক পরিস্থিতি তুলে ধরে জানান, ইরান যুদ্ধের কারণে তাদের ব্যবসা 50% মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতির মাঝেও নিউ ইয়র্ক ও ঢাকায় অবস্থিত গ্লোবাল ট্রাভেলসের অফিস প্রতিদিন 24 ঘন্টা সেবা অব্যাহত রেখেছে। এই সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আল হাফস নাসির উদ্দিন, মুফতি মোহাম্মদ ইসমাইল ও মাহবুবুর রহমান রায়ান উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে চূড়ান্ত সংশোধিত তালিকায় বাদ পড়েছে 91 লাখ ভোটারের নাম। নির্বাচন কমিশন বলছে, বাদ পড়ারা ভোটার হওয়ার যোগ্যতার মাপকাঠি পার হতে পারেননি। পশ্চিমবঙ্গের নির্বাচন দফতরের প্রধান নির্বাহী মনোজ আগরওয়াল জানান, বাদ পড়া এই বিবেচনাধীন ভোটারদের ভাগ্যে কি হবে তা সুপ্রিম কোর্টই ঠিক করবেন। তবে তাদের জন্য ট্রাইব্যুনালে আপিল করার সুযোগ থাকবে। এ লক্ষ্যে সাবেক বিচারপতিদের নিয়ে গড়া হয়েছে 19টি ট্রাইব্যুনাল। সেখানে অনলাইন ও অফলাইনে আপিল করার সুযোগ থাকবে। আপাতত বাদ পড়া ভোটাররা
23 এপ্রিলের প্রথম দফা নির্বাচনের দিন ভোট দিতে পারবেন না। এটিএন বাংলার সিনিয়র ভিডিও এডিটর নূরে আলম প্রিন্স, সাবেক হেড প্রিন্টার রুহুল আমিন এবং অফিস সহকারী শাহজাহান আহমেদ ও শাহজালালের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনে এটিএন বাংলার অফিসে এই দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের সিনিয়র উপদেষ্টা নোয়াজেশ আলী খান, সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ সহ এটিএন বাংলার পরিবারের অনেকেই। এবার খেলার খবর। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের দুর্নীতি তদন্ত করে দেখবে 11 সদস্যের অ্যাডহক কমিটি। মঙ্গলবার সভাপতিত্ব দায়িত্ব নিয়ে এমন কথা জানালেন তামিম ইকবাল। বলেন, এই সময়ে অনেকেই পিছিয়ে গেছে দেশের ক্রিকেট, সেই সাথে ক্ষুণ্ণ হয়েছে টাইগারদের সুনাম, যা ফিরিয়ে আনতে চেষ্টা করবে অ্যাডহক কমিটি। এই লাস্ট 1-1.5 বছরের যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হেল্ড করা 3 মাসের মধ্যে। আমরা এটা যে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা অনেস্টি ভাবে আমরা এই জিনিসটা করতে পারি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত ইরান আমেরিকা। দেশটিতে বোমা হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের। শুক্রবার ইসলামাবাদে ওয়াশিংটনে তেহরান আলোচনা। জুলাই অভ্যুত্থানে হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন কারাগারে। গুমকে মানবতা বিরোধী অপরাধ অন্তর্ভুক্ত করে সংসদের ট্রাইব্যুনাল আইনে সংশোধনী পাস। সারা দেশে হামের উপসর্গ আক্রান্ত হয়ে 11 শিশুর মৃত্যু। টিকার মাধ্যমে 80 থেকে 90% হাম প্রতিরোধ সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে রিয়াল মাদ্রিদের হার, অন্য ম্যাচে যোগ করা সময়ের গোলে জিতল আর্সেনাল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।